এই হচ্ছে মেগালিথ, আর তার ঠিক ভেতরে হচ্ছে রানীর বসার ঘর বা বিচারালয়। যখন নাকি খাসিয়াদের হাত থেকে রাজত্ব চলে যায়, তারপর রাজকুমারী ইরা দেবীর হাতে এ রাজ্যের রাজত্ব চলে আসে। রানী একটা সময় এখানে নরবলি দিতেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নরবলির স্থানটি ঘুরিয়ে দেখাবো এবং জানবো স্বাধীন জৈন্তা রাজ্যের প্রাচীন ইতিহাস সম্পর্কে, কিভাবে স্বাধীন রাজ্যটি চলে যায় ব্রিটিশদের হাতে। যে কোনো মৌসুমে জৈন্তিয়া রাজবাড়ি বেড়াতে আসতে পারেন। ঘোরাঘুরির পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের সান্নিধ্য পেতে পারেন খুব কাছে থেকে। খাসিয়া জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জৈন্তিয়া রাজ্যটি নানা কারণে বিখ্যাত। বিশেষ করে প্রবল পরাক্রমশালী মুঘল শাসন আমল আর ইংরেজ শাসন শুরুর প্রায় 100 বর্ষ পরও স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারার জন্য জৈন্তা রাজারা যেমন বিখ্যাত, নরবলি বা জীবন্ত মানুষ বলি দেওয়ার মতো নিষ্ঠুর কাজের জন্যও তারা তেমনি কুখ্যাত। আজও সিলেট অঞ্চলে এ রাজ্যের রাজা বা রানীদের সম্পর্কে নানান গল্প শোনা যায়, যা রূপকথাকেও হার মানায়। রাজ্যটি একটা সময় বিস্তৃত ছিল। উত্তর দিকে ভারতের মেঘালয়, দক্ষিণে সিলেটের কানাইঘাট ও গোলাপগঞ্জ, পূর্বে জকিগঞ্জ কানাইঘাট এবং পশ্চিমে কানাইঘাট ও সিলেট সদর উপজেলা পর্যন্ত। বর্তমানে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে এ রাজ্যের রাজধানী ছিল। বর্তমান রাজবাড়িটি আশেপাশে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে জৈন্তা রাজ্য বা রাজপরিবারের অনেক স্মৃতি। ঠিক কবে থেকে জৈন্তা রাজ্যের রাজাদের রাজত্ব শুরু হয়েছিল তা নিশ্চিত করে কেউই বলতে পারেনি। তবে রাজ্যের অস্তিত্বে প্রমাণ পাওয়া যায় প্রাচীন মহাকাব্য ও পৌরাণিক কাহিনীতে। রানী ইরা দেবী প্রথম মন্দিরে পুজো দিতেন, তারপর এই ঘরে গিয়ে বসতেন, আর ঠিক তখনই ঘণ্টা বেজে উঠত। এরপর শুরু হতো নরবলির কার্যক্রম। যাকে বলির জন্য আনা হতো তার হাত পেছনের দিকে বেঁধে আনা হতো। আবার কেউ কেউ বলেন জোর করে তাকে আনা হতো এবং হাত পা বাঁধা অবস্থায় এই স্থানটিকে বলি দেওয়া হতো, অথবা 3-4 জন চেপে ধরে জীবন্ত মানুষটিকে বলি দেওয়া হতো। এখানে একটি কাঠের তৈরি ক্রস ছিল, যা নাকি ঢাকার জাদুঘরে এখনো রাখা আছে। বলির জন্য যাকে বাঁধা অবস্থায় অথবা 3-4 জন চেপে ধরে আনা হতো, আর এখানে বলি দেওয়ার পরে রক্ত যেত একদিকে আর বডি ফেলা হতো এই কুয়াতে বা ইন্দারাতে। এরপর কুয়া বা ইন্দারা থেকে মাইনটাং নদী হয়ে চলে যেত মেঘালয়ে। বলি দেওয়ার কারণটা আসলে কি ছিল তা এখনো হয়তো অনেকের অজানা। লোককথা থেকে জানা যায় রানী ইরা দেবী প্রত্যেক বছর একজন নরবলি দিতেন, হয়তো রানীর জন্মদিন উপলক্ষে অথবা দেবতাদের খুশি করার জন্য। তখনই প্রয়োজন হতো কুচকুরের। নরবলির প্রয়োজনে মানুষ সংগ্রহের জন্য কুচকেরেরা ঘুরে বেড়াতো নানান অঞ্চলে, আর মানুষ ধরে এনে মানুষ বলি দেওয়া হতো এখানে। নরবলির জন্য যারা খুঁজে বেড়াতেন মানুষ, তাদেরকেই মূলত কুচকুর বলা হতো। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে মূলত এখানে যাকে বলি দেওয়া হতো তাকে এখানে রাখা হতো, আর এখানে রেখে বলি দেওয়া হতো এই ঠিক এই জায়গাতে। আর এই গড়টিতে রানী ইরাবতী বসতেন এবং বসে তার বিচার কাজ চালাতেন, এমনকি যে নরবলিরও হুকুম দিতেন এই গড়টাতেই বসেই। সর্বশেষ 1821 সালে ব্রিটিশ 3 জন বণিক বা প্রজাকে ধরে এনে এখানটাতে বলি দেওয়া হয়। পরিশেষে ব্রিটিশ প্রজাদের বলি দেওয়ার খবরটি পৌঁছে যায় ব্রিটিশ সরকারের কাছে, আর তাতেই ব্রিটিশরা খেপে যায়। তখন এখানকার রাজা ছিলেন রাম সিংহ। দীর্ঘ পরিকল্পনা শেষে ব্রিটিশরা এই রাজ্য আক্রমণ করে। রাজা রাম সিং তখন পরিণত হন 500 টাকা মাসিক বেতনের জমিদারে। 1835 সালে ইংরেজরা পুরোপুরিভাবে এই রাজ্যটি দখলে নেয়। তখনই জৈন্তা রাজ্য হারিয়ে ফেলে তাদের দীর্ঘদিনের স্বাধীন থাকার গৌরব। এই গড়টি মূলত রানী ইরা দেবীর বসার ঘর। এখানটাতে উনি বসতেন এবং রাজ্যের বিচার এবং বিভিন্ন কাজের আদেশ নিষেধ করতেন। এই গড়টিতে ঢোকার সময় মোট 8টি প্রাচীন সিঁড়ি বেয়ে ঢুকতে হয়। এই গড়টিতে স্বর্ণের মূর্তি ছিল বলে অনেকের ধারণা ছিল। এই বাড়িটি মূলত সিনটেং বা জৈন্তা রাজাদের পূজিত দেবতার বাড়ি। এর আগে 1618 সালে জৈন্তা রাজা যশোমানিক অত্যন্ত আনন্দের সাথে উপহার স্বরূপ হিসেবে প্রাপ্ত কালী দেবীর মূর্তিটি এই বাড়িতে স্থাপন করেন। রানী এই গেট দিয়ে প্রবেশ করতেন এই বাড়িটিতে। প্রবেশ করার পর সরাসরি গড়টিতে যেতেন না, সর্বপ্রথম রানী এখানে এসে ধর্মের পূজা দিতেন।
যতক্ষণ পর্যন্ত পূজা শেষ না হতো ততক্ষণ নাকি নরবলির কার্যক্রম শুরু হতো না। পূজা শেষ করে আসতেন এই স্থানটিতে এসে তুলসী পুজো করতেন, তারপর এই গড়টিতে প্রবেশ করতেন আর শুরু হতো নরবলির কার্যক্রম। অনেকের মতে যেহেতু বছরে একদিনই নরবলি দেওয়া হতো, তাই হয়তো বিশাল একটা আয়োজনের মাধ্যমে রানীর নরবলি দিতেন। যাকে বলি দেওয়া হতো সে হয়তো অপরাধী, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী হলে তাকেই সেজে গুজে স্বেচ্ছায় নরবলির বেদিতে আসতে হতো। রানীর পুজো দেওয়া, ঘণ্টা বাজা, ধর্মের পূজা, তুলসী পূজা দিয়ে বলির আদেশ দেওয়া, বলির কার্যক্রম শুরু করা, এটা হতে পারে অনেক লম্বা একটা প্রক্রিয়া আর বিশাল একটা আয়োজন। রানী বলি দেওয়া সম্পন্ন হলে এই দিক দিয়ে বের হয়ে রাজপ্রাসাদে ফিরে যেতেন। সর্বশেষ নরবলি দেওয়ার 3 বছর পর অর্থাৎ 1824 সালে রামসিংহের সাথে সন্ধি করে ইংরেজরা। তারপর থেকে আর নরবলির কথা শোনা যায়নি। তবে অনেকের ধারণা এখানে পশু বলি দেওয়া হতো। আবার ইতিহাস ঘেঁটে পাওয়া যায় নরবলির ঘটনা মাত্র একবারই ঘটেছে, তাও প্রেম সংক্রান্ত বিষয়ের কারণে। আর অন্য যেসব ঘটনা শোনা যায় তা সব ব্রিটিশদের চক্রান্ত বলে অনেকের ধারণা করেছেন। তারা চেয়েছিল বিনা যুদ্ধে জৈন্তা রাজ্য দখলে নেওয়ার, এবং তারা সেটি করেছিল বটে। এরপর থেকেই জৈন্তা রাজ্য তার গৌরব হারিয়ে ফেলে, স্বাধীন রাজ্য থেকে হয়ে যায় পরাধীন। এটা মূলত 1731 সাল থেকে 1770 সাল পর্যন্ত রাজা দ্বিতীয় বড়কুশাই রাজত্বকালে তার ভাগ্নে এবং প্রধান সেনাপতি ফতেহার তত্ত্বাবধানে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়। বর্তমানে রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। সত্যি বলতে জৈন্তাপুরের ইতিহাস অনেক লম্বা একটি ইতিহাস। এই ইতিহাস নিয়ে অনেক মারপেচও রয়েছে। বর্তমানে এখানে হাসপাতাল আর মাদ্রাসা রয়েছে এই রাজবাড়ির পাশেই। এগুলো পরবর্তীতে সরকার এখানে স্থাপন করে। যেহেতু এখানকার ধ্বংসাবশেষ এভাবে সংরক্ষণ করা হয়নি, তাই আমরা এর ইতিহাস খুব ভালোভাবে গুছিয়ে সাজিয়ে বলতে পারিনি। এরপরেও আমরা যতটুকু জানতে পেরেছি তা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।